সেনাপ্রধানের এটা এটা টার্গেট করা হচ্ছে কাকে? একা একা কে ঘটাবে? একা একা ঘটাবে তো সেনাবাহিনী। তাহলে এই সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে না? সেনাবাহিনী কি একবার বলেছে? সেনাবাহিনী একবার বলেছে আমরা ক্ষমতা নেব? ব্যাসের ফোয়াদ উনি বলেন কুচ্ছা রাষ্ট্রপতি। আরে কুচ্ছা রাষ্ট্র সাংবিধানিক পোস্টে আছে। উনি উনার কাছ থেকে শপথ নিয়ে যখন উপদেষ্টারা দেশ চালায়, তখন কুত্তার বাচ্চার কাছে তপস্যা দেশ চালায়। এগুলোকে ভাষা হলো? কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা। আরে শাহাবুদ্দিন চুপ্পুক 100 বার গালি দেন, তাহলে বীর মুক্তিযোদ্ধা স্বীকার করতে পারবেন যে এরশাদ কেন তাকে রাস্তায় নামতে হলো? রাস্তাতে নামার কথা না। এখানে কয়েকজন প্রশ্নকর্তা বলেছে যে অবৈধ নির্বাচনের জন্য, মেয়র হওয়ার জন্য কেন ইশরাকের এত আকুতি বা আগ্রহ। ওনাকে বলতে চাই নির্বাচন অবৈধ না, নির্বাচনটা বৈধ ছিল। কারণ ওটা পার্টি ছিল, নির্বাচন ছিল, ইনক্লুসিভ নির্বাচন ছিল, যেটা আমরা অংশগ্রহণ করেছিলাম। ভোট করতে দেয়নি, ভোট কারচুপি করেছে, ওইটা ছিল অবৈধ। তো বিগত সরকার, স্বৈরাচারী সরকার ছিল, তারা ভোটটা, জনগণের ভোটার অধিকার প্রয়োগ করতে দেয়নি, রেজাল্ট দেয়নি। এখন যেহেতু আইনের শাসন এসেছে, ওই সরকার বিদায় নিয়েছে, তাই নির্বাচন কমিশন মনে করেছে যে ওই নির্বাচনটা ইশরাক জিততে দেওয়া হয়নি। এবং মহামান্য আদালতও একই অভিমত প্রকাশ করেছেন। তো এখানে অবৈধ নির্বাচন অবৈধ ঘোষণা করেছিল, এটা তার সঠিক। এবং যে এরশাদ কেন তাকে রাস্তায় নামতে হলো? রাস্তাতে নামার কথা না। চিটাগাংয়ের মেয়র যদি শপথ গ্রহণ করে তার কার্যক্রম চালাতে পারে, ইশাকের দোষটা হলো কি? কোর্ট তাকে দায়ী দেওয়ার পরও এবং সরকারের পক্ষ থেকে পরিচিত করে সেখানে আপনার রিট করা হলো। সেই রিট অনেকদিন পরে খারিজ করে দিয়ে এখন যথাযথ জায়গায় এসে পৌঁছেছে। সরকারের এই অবুঝ অবুঝ যে সমস্ত উপদেষ্টারা আছে, তারা সেখানে 10টা কারণ দেখালো, 10 কারণে এসবকে শপথ দিতে পড়া দেওয়া যাবে না। তো অবুঝটা এখন কি বুঝবে? এখন তো তার বুঝছে। এই যে না বুঝে বলে যে অবৈধ, অবৈধ নির্বাচনটা ছিল না, ওইটা বৈধ নির্বাচন ছিল, কিন্তু রেজাল্টটা ছিল অবৈধ। দ্বিতীয়ত কথা, আমাদের ভিতরে সাংঘাতিক একটা কনফিউশন কাজ করছে। তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম গভর্নমেন্টের পার্থক্য কি? এটা কেউ বলতে পারে না সঠিক মতো, এক এক যার মতো দেয়। আমি পরিষ্কার করে বলি, তত্ত্বাবধায়ক সরকার আইন দ্বারা গঠিত বা সংসদ দ্বারা গঠিত হয়েছিল, এবং তার একটা সুনির্দিষ্ট মেয়াদ ছিল, তার কার্যক্রম নির্ধারণ করা ছিল। তত্ত্বাবধায়ক এই কাজগুলি করতে পারে, নির্বাচন করতে পারে, রুটিন ওয়ার্ক করতে পারবে। এই হলো তত্ত্বাবধায়ক সরকার। আর ইন্টারিম গভর্নমেন্টের কোনো মেয়াদ নেই। 1 বছরও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে, 2 বছরও থাকতে পারে, 1.5 বছরও থাকতে পারে। তারা একটা নির্বাচন অনুষ্ঠিত করবেই, পাশাপাশি তাদের কিছু সংস্কার করা বা তাদের কিছু রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কাজ করার সুযোগ আছে। এটার নাম হলো ইন্টারিম গভর্নমেন্ট। এখন রিজওয়ানা হাসান বললেন আজকে আমরা নির্বাচন করার জন্য আমরা শুধু আসি না। তা কি কারণে আসছেন বলেন তো? কোন কাজটা আপনি করলেন 9 মাসে? এখানে আমার ভাই হক সাহেব যে কথা, হক ভাই যে কথা বলেছেন, আমি তার সাথে একটা বিষয় একেবারেই একমত। সেটা হলো, ধরেন এই বাংলাদেশে যে জায়গায় চলে গিয়েছিল, 5ই আগস্টের কথা চিন্তা করেন তো। কিচ্ছু ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, পুলিশ পালিয়েছে, থানা আগুনে জ্বলছে। সেই মুহূর্তে দুইটা মানুষ এই দেশটাকে রক্ষা করেছে। সেই দুইটা মানুষের একটা মানুষ আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আর একটা মানুষ এই দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পু নিজে তার কাছে পদত্যাগপত্র না পাওয়া সত্ত্বেও, তার কারণ সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, উনি পদত্যাগপত্র দিবেন কোথা থেকে? তারপরেও 3 বাহিনীকে পিছনে রেখে দেশ জাতির স্বার্থে উনি বললেন যে আমার কাছে খবর আছে, আমি জানি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই যে দেশের কারণে এই কথাটুকু তাকে বলতে হয়েছে। পরবর্তী সময় যখন মতিউর রহমান তাকে চা খেতে গিয়ে যখন জিজ্ঞাসা করেছিলেন পদত্যাগপত্রে কি লেখা ছিল, ওই দিন উনি বলেছিলেন পদত্যাগপত্রের ভিতরে কে লেখা ছিল আমার কাছে তো কোনো দালিলিক প্রমাণ নেই। এটা খুবই সত্য কথা। তো প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, উনি দালিলিক প্রমাণ কোথায় পাবে? এইটাকেও ইয়ে করে কত ধরনের কথা বলা হলো। আজকে এই যে একজন মিল্টন, জ্যাকব মিল্টন নাকি একজন আছে, সেনাবাহিনী প্রধান করে হারাম জাদা, বলেন তো এগুলো মানা যায়? সেনাবাহিনী প্রধানকে হারামজাদা বলার পর কি করা উচিত? জি। এবং আমরা এখানে আমরা আমরা আমাদের ভিতরে আমরা আমরা একটু দেশের বিষয়ে কথা বলি এখন। আর আসলে দেশের এই বিষয়ে সরকার কি কি কথা বলছি কি? হুম। দেশের ভিতরে কি কথা বলছি ভাই? না, এই আমরা দেশের ভিতরে জ্যাকব আমরা মিল্টনের কাছে ইরেলেভেন্ট কোনো অনুপ্রাণিত ধরনের হয়ে, এই না না ভিত্তিহীন কোনো না কথাবার্তা না 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 বলে। না, এইটা এইটা হ্যাঁ, এটা আমার দেশের দেশের ভিতরে কথা হলো না। এটা সেনাবাহিনী না প্রধানকে আমরা হারামজাদা বলতে পারে?
ভালো তো এই ধরনের বলতে পারে। মন্তব্যকে এড়িয়ে চলাই ভালো, এই ধরনের মন্তব্যকে না এড়িয়ে না, চলাই এড়িয়ে ভালো। চলবো আমরা কেন? এগুলিকে গুরুত্ব আমি দেওয়া মানে বলি হলো জনগণের আমি কাছে এগুলি বলি আরো এরা পৌঁছে দেওয়া। যা ইচ্ছা তাই, এরা যা ইচ্ছা তাই দেশের থেকে তারা থাকতে পারে না, পালিয়ে গেছে দেশ থেকে তারা। এই হুম। যারা যারা সাংবাদিক বলতে তারা দেশে আমরা তো দেশে থেকেছি, জেলে গেছি, মায়ের গেছি, আবার গেছি, পরদিন জেলে গেছি। বিদেশ হুম। থেকে তো অনেক কথাই বলা যায়। এবং দেখেন এই দেশে তার কথা অনুপ্রাণিত হয়ে আমাদের এখানে আমাদের একজন নাম বলেই ফেলি, যে কথা কথা আমার ভাই বললেন, রেজা ভাই বললেন এবি পার্টির ব্যাসের ফুয়াদ, উনি বললেন কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি। আরে কুত্তার বাচ্চা রাষ্ট্র সাংবিধানিক পোস্টে আছে। উনি উনার কাছ থেকে শপথ নিয়ে যখন উপদেষ্টারা দেশ চালায়, তখন কুত্তার বাচ্চার কাছে দমন দেশ চালায়। এগুলোকে ভাষা হলো? কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা। আরে শাহাবুদ্দিন চুপ্পু 100 বার গালি দেন, বলে বীর মুক্তিযোদ্ধা, স্বীকার করতে পারবেন? ফজলুর রহমানকে 100 বার গালি যেভাবে বললেন, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিল, এই দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল জীবন বাজি রেখে। সমালোচনা করার সময় একটা হিসাব করে বলবেন। দু একটা কথা দেখুন, আমি যে 5 বছর, 7 বছর, 10 বছর ধরে এই যে জামাত ইসলামের যখন এদের বিরুদ্ধে অনেক ধরনের অন্যায় অন্যায় হয়েছে, আমি কিন্তু তাদের পক্ষে কথা বলেছি। আমি মনে করছি ফ্যাসিস্ট সরকার তাদের অত্যাচার করতেছে। আমি ওখানকার ওরা ওরা মিথ্যা কথা বললো, কোরআন শরীফ পুরালো নিজের আমার দোষ দেওয়ার জন্য, আমার দলকে সন্ত্রাসী সংগঠন বললো। আমি তার প্রতিবাদে বললাম যে যারা মিথ্যা কথা বলে তার ভিতরে নামাজে না। এইটা নিয়ে মনে হচ্ছে সারা পৃথিবীর তোলপাড়। অনেকে না বুঝে আমার দলের লোকজনকে বিভ্রান্ত করতেছে, যে হাই ব্রাহ্মণ এটা কি বলতে। আমি বলেছি একদম ক্যাটাগরি করে বলেছি, যারা মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হয় না, যে মিথ্যা কথা তার রাজনীতির মধ্যে যাওয়া যায় না। এই যে এরকম কিছু কিছু লোক যেভাবে করতেছে। এবং এখানে আমাদের একজন সময় ছিলেন, ওর নাম কি, ছাত্র নেতা, সে যে বিএনপির বিরুদ্ধে দৌড় আসছে, বিএনপি এটা করতে, আর বাবারে বিএনপি করে কি, বিএনপি সরকারে আছে? বিএনপি ক্ষমতা আছে? বিএনপির কথা কি দেশ চলে? তো বিএনপির দেশ চলে তো অনেক আগেই তো অনেক কিছু হয়ে যেত। বিএনপি আমাদের নেতারা বোঝেন, এই কথা থেকে বলবে না। এখনো আমরা মামলার আসামি, এখনো আমাদের হাজিরা দিতে হয়। শত শত মামলায় আমরা এক একজন নেতা নামে 300, 400, 450, ভুলে গেছেন? হ্যাঁ, দিনের পর দিন আমরা আমরা জেল হাজতে খেটেছি। এখন সেই মামলা কেন প্রত্যাহার হবে না? ইউনুস সাহেবের সব মামলা প্রত্যাহার হয়ে গেল, তার সমস্ত ট্যাক্স মাফ হয়ে গেল, আর আমাদের মামলা এখনো প্রত্যাহার, আমরা এখনো আমরা আমরা এইতে যাবো কি? তাই এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান যথাযথ কথা বলেছেন, যে ডিসেম্বরের ভিতরে সেই নির্বাচন হওয়া উচিত। উনি বলেছেন, এইভাবে না করতেই হবে তা বলেন না। উনি উনার নীতি নৈতিকতা থেকে দেশের নাগরিক হিসাবে, উনি সেনাপ্রধান বাট উনি কিন্তু দেশের নাগরিক, উনার জায়গা থেকে স্বচ্ছতার খাতিরে উনি বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা হওয়া উচিত। আপনি দেখেন, নিজে দেন, জন্ম জরিপ করেন, দেখুন কত পার্সেন্ট মনে হয় তার পক্ষে। বাংলাদেশে 80% বেশি মানুষ এই এই এটাকে সমর্থন করবে, হ্যাঁ ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া উচিত। আজকে কিছু কিছু দল যারা এখনো গঠনই হয়নি, এখন তো তাদের কি বলে, তারা এখনো পায়নি, নিবন্ধন পায়নি, এখনো যারা নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত হয়নি, হুম। তারা এই নির্বাচনে এক একবার বলে আগে হতে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে নির্বাচন, আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। সেকেন্ড স্বাধীনতা বলতে কি? দেশ একবারই স্বাধীন হয়, পৃথিবীর দেশ কিন্তু দুইবার স্বাধীন হয়। বাংলাদেশ 71 স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষের জীবনদানের মধ্যে 2 লক্ষ মানুষ সম্মানের বিনিময়। সেদিন আমাদের সেনাবাহিনীর ভাইরা সেদিন রাস্তায় নেমেছিল, আমরা কি বলি নাই? আমাদের লোক কিন্তু যুদ্ধে শহীদ হয় নাই, হয়েছে। আজকে দ্বিতীয় স্বাধীন বলেন তো, দ্বিতীয়বারের মতো গণতন্ত্র পুনরুদ্ধার করলো। আমরা 90 সালে একবার করেছিলাম, এবার 24 সালে সবাই মিলে আমরা আরেকবার করলাম। আমরা তো কোনোদিন বলি না যে আমি আমার হাবিব, আমরা সবাই আমরা কয়জন করেছে? আমরা ওই 82 সালে 24শে মার্চ, যেদিন এরশাদ ক্ষমতা দখল করেছিল জি। সেনাবাহিনীর সমর্থন নিয়ে, সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছিল। আমরা সেই দিন থেকে শিকার হয়ে, তারপর দীপালি শাহ, জাফর জয়নাল, তাদের নিয়ে আমরা শিকার হয়েছি। সেলিম তুলা, রাফন পোস্টনিয়া, শেষে নূর হোসেন, তারপরে আপনার জিহাদ, জি। ডাক্তার জি। মিলনের জি। কথা জি। আমরা বলি। জি। সবাই মিলে আমরা ওই আন্দোলন সফল করেছিলাম। এখন কেউ কেউ একাই দাবি করতে চায়। তো দাবি যদি জি। করতেই চায়, বিএনপি যদি কোনো অবস্থা না থাকবে, 5-7 হাজার বিএনপি নেতা করে কেন গ্রেপ্তার হলো? বা 5 থেকে 6-700 বিএনপি নেতা করে যারা বিএনপি মিছিল করে, তারা কেন শহীদ হলো? তারা কেন 10,000, 12,000 উপরে বিএনপি নেতা করে বিএনপি স্লোগান দেয়, তারা কেন আহত হলো? আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা শহীদের বাড়িতে আমাদেরকে পাঠিয়েছে। আমার পাবনা 2 জন শহীদ, তার বাড়িতে আমি গেছি। আহতদের বাড়িতে আমরা গেছি। আমাদের মহিলা দলে সভাপতি জি। আফরোজ আব্বাস শেষ কিন্তু করতে মহিলা হবে। মেয়েদের কাছে গিয়ে হুম। আর্থিক অনুদান দিয়ে আসছে। আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছে অনেকখানি, সরকার না থেকেও এখনো প্রতিনিয়ত আমরা চেষ্টা যেখানে পাই যে একজন আহত আছে তার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি, করে যাচ্ছি। কিন্তু সরকার উচিত ছিল এই আগে স্বাধীনতা নয় আজ পর্যন্ত
শহীদদের তালিকা তৈরি হয়নি। এই 8-9 মাসে আমার কতজন শহীদ হয়েছে আমি নাম তালিকা করতে পারবো না। তাদেরকে আমাদের তাদের পাশে দাঁড়ানো কি খুব কষ্ট? 1-2 হাজার মানুষের পাশে দাঁড়াতে খুব কষ্ট। তাদের তার বাড়িতে তাদের পরিবারকে আমরা যথাযথভাবে তাদের আমরা মূল্যায়ন করতে পারতাম। তারা যে যে কাজের যোগ্য তাকে সেই কাজে লাগাতে পারতাম। আমাদের 20,000 মতো আমাদের ভাইরা আহত হয়েছে, তার ভিতরে সব দলের সাধারণ শ্রমিক পর্যন্ত আছে, যারা হুম। একটা ট্যাবলেট কিনে খাওয়ার মতো অবস্থা নাই। তাদের কি দায়িত্ব ছিল না আমাদের? এই 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 যে বড় বড় কথা তারা বলে, এই যে সরকার থেকে বড় বড় কথা বলে, আমাদেরকে অনেক দিন এই দেশে সরকার দেখতে চায়, কে তাদেরকে তালিকা করতে পারে না? তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না? কেন প্রেস ক্লাবের সামনে এখনো আসে সেই সব প্রোগ্রামে আমার বক্তৃতা দিতে হয়, তাদের সাথে করে আমার দাবি জানাতে হয় কেন? আজকে এই সবগুলো করতে হবে, যার যার দায়িত্ব তাকে পালন করতে দিতে হবে। তাই আজকে এই যে গন্ডগোল ফেসাদ করে বলা হচ্ছে কি আবার 1-11, 1-11 কথা মুখে আসবে কেন? হুম। সেনাপ্রধানের এটা এটা টার্গেট করা হচ্ছে কাকে? 1-11 কে ঘটাবে? 1-11 ঘটাবে তো সেনাবাহিনী। তাহলে এই সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে না? সেনাবাহিনীকে একবার বলেছে, সেনাবাহিনী একবার বলেছে আমরা ক্ষমতা নেব? সেনাবাহিনী সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিতে চায়। আজকে যারা এই কথা বলে, আগ বাড়িয়ে কথা বলতে চায়, তারা সেনাবাহিনীকে নিয়ে ছেলে খেলা করতে চায়। তারা মনে করে তাদেরই অবদান। হ্যাঁ, সেনাবাহিনীর উপর যত সবই বাইরে থাকুক না কেন, সেনাবাহিনী যদি সেদিন বন্দুক তাক করতো, অনেক মানুষ হতাহত হতো। আমরা সেনাবাহিনীকে সেজন্য সমীহ করি, সম্মান করি, শ্রদ্ধা করি। দেশের ক্রান্তিকালে এবং 1990 সালে জেনারেল নুরুদ্দিন এইরকম একটা কাজ করেছে, যেখানে ঠিক। বারবার আমি ওয়াকিরুজ্জামানকে বলেছি একজন নুরুদ্দিন হতে হবে, একজন নুরুদ্দিনকে আমরা চাই। সেনাবাহিনী ধন্যবাদ। ওয়াকিরুজ্জামান একজন নুরুদ্দিনের ভূমিকা পালন করেছে। অর্থাৎ তাকে অসম্মান করে যেই কথা বলুক, তাকে কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নেবে না তার কথা, বরঞ্চ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকবে। এবং যার যেমন অভিব্যক্তি প্রকাশ করা দরকার, সামনাসামনি পড়ে গেলে সেই অভিব্যক্তি প্রকাশ করতে পারে। কারণ এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে ছেলে খেলা করে, তাদেরকে বিতর্কিত করে তাদের বিরুদ্ধে এই অভিযোগ নেওয়াটা মোটেই সমীচীন না, সে যেই হোক না কেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাই, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। ফেজ দ্য পিপলের সাথে থাকুন প্রতিদিন রাত 9টায় বাংলাদেশ সময়। ফেজ দ্য পিপল দিকে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেজ দ্য পিপলকে সকল চ্যানেলকেই ফেসবুক এবং অন্যান্য চ্যানেল আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ প্রিয় দর্শক এবং অতিথিদেরকে শুভ